সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন সকলকেই প্যানভিশন টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি নিয়মিত সাপ্তাহিক আয়োজন শরীর ও মন অনুষ্ঠান। দর্শক, অনুষ্ঠানটি একযোগে প্যানভিশন টিভিতে, প্যানভিশন টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আমরা সকলেই জানি, আমরা সকলেই বিশ্বাস করি, আমরা সকলেই মানি, শিশুরা আমাদের অনুরাগের কেন্দ্রে থাকে, যাদেরকে নিয়ে আমরা সুন্দর আগামীর স্বপ্ন দেখি। শিশুদের কোনো বিচলতা কিংবা কোনো রোগ আমাদেরকে অনেক বেশি উদ্বিগ্ন করে তোলে। তাই প্রয়োজন শিশুদের সুন্দর সুস্বাস্থ্য। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি ঠিক এমন একটি বিষয় নিয়ে। আজকের আলোচনার বিষয় অতীব গুরুত্বপূর্ণ এবং জরুরি একটি বিষয়, সেটি হচ্ছে শিশুদের হাড় ও জয়েন্টে ইনফেকশন। এ বিষয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট শিশু অর্থোপেডিক সার্জন, যিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অর্থোপেডিক বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন, ডাক্তার মোহাম্মদ গোলাম ফরহাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার মাধ্যমে আপনাকেও ধন্যবাদ, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত দর্শক মণ্ডলীকে যারা এখন যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে এই অনুষ্ঠানটি দেখবেন। সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। শুরুতে স্যার আপনাকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনি অনেক ব্যস্ততার মধ্য দিয়ে আমাদেরকে আপনি সময় দিয়েছেন। আশা করি আপনার এই সময় দানের মধ্য দিয়ে আমাদের দর্শকেরা আজকে অনেক উপকৃত হবেন। আমরা আজকে আপনার সাথে কথা বলতে চাই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। আমরা জানি, আমরা অবহিত আছি যে আপনি শিশুদের অর্থোপেডিক বিষয়গুলো দেখভাল করছেন এবং অনেক সেবা আপনি দিয়ে চলছেন। আমি শুরুতেই আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে শিশুদের আগে আমরা একটু জানবো যে আসলে শিশু কারা, কত বছর পর্যন্ত আমরা একজনকে শিশু হিসেবে পরিগণিত করতে পারি? শিশুদেরকে যদি আমরা সংজ্ঞায়িত করি, যেমন আইনি ভাষায় এক ধরনের সংজ্ঞায়িত করা হয়, যেমন 18 বছর বয়সে তার পরিণত বয়সে চলে যায়। জি। আর যদি অর্থোপেডিক্স বা শিশু অর্থোপেডিক্সের ভাষায় আমি সংজ্ঞায়িত করতে চাই, তাহলে আমি বলবো যে একটা মানুষের বা একটা বাচ্চার তার গ্রোথ প্লেট যতদিন পর্যন্ত ফিউজ না হয় ততদিন পর্যন্ত তাকে আমরা শিশু হিসেবে অভিহিত করব। জি, আমরা বুঝতে পারলাম। আমরা যেহেতু আজকের আলোচনার বিষয় হচ্ছে শিশুদের হাড় ও জয়েন্টে ইনফেকশন, তো যেহেতু আমরা এই হেডিংটা ঠিক করেছি, তার মানে শিশুদের হাড়ে ইনফেকশন হতে পারে, জয়েন্টে ইনফেকশন হতে পারে, সেটা আমরা মেনে নিচ্ছি। তো আমরা শুরুতে আপনার কাছে জানতে চাইবো যে শিশুদের হাড়ের ইনফেকশন বলতে কি বোঝায়? শিশুদের হাড়ের ইনফেকশন এবং জয়েন্টের ইনফেকশন দুইটাকে যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই, তাহলে যে হাড়ের ইনফেকশনটাকে আমরা বলবো অস্টিওমাইলাইটিস, যেটা হাড় এবং হাড়ের যে অস্থিমজ্জা থাকে সেটার ইনফেকশনকে বোঝানো হয়। আর অন্যদিকে যদি সেটা জয়েন্টকে আক্রান্ত করে, তখন তাকে আমরা বলি সেপটিক আর্থ্রাইটিস এই হিসেবে অভিহিত করে থাকি। তাহলে বোনস ইনফেকশন এবং জয়েন্ট ইনফেকশন দুইটা কি আলাদা জিনিস? দুইটা কাছাকাছি। যেমন বোনস ইনফেকশন থেকেও জয়েন্ট ইনফেকশন হতে পারে, আবার জয়েন্ট ইনফেকশন থেকেও বোনসের ইনফেকশন হতে পারে, তবে দুইটার ম্যানেজমেন্টের ক্ষেত্রে সামান্য একটু আলাদা হয়। এটা শিশুদের ক্ষেত্রেও তো হয়, আমরা জানি যে কোন বয়সে আসলে এই ইনফেকশনগুলো বেশি হয়ে থাকে? শিশুদের ক্ষেত্রে ইনফেকশনটা বেশি সাধারণত প্রথম 2 বছর এবং 8 বছর থেকে পরবর্তী বয়সগুলোতে বেশি হয়ে থাকে সাধারণত। জি। এবং যে শিশু যে আমরা অন্যভাবে চিন্তা করি যে শিশুদের যে ইনফেকশনটা কেন হচ্ছে, তো সেটাকে আমরা বলতে চাই, তো দেখা যাচ্ছে যে কতগুলা সরাসরি ইনফেকশন একটা অর্গানিজম বা জীবাণুর মাধ্যমে হচ্ছে, অথবা পরোক্ষভাবে হচ্ছে। তো সরাসরি যেভাবে হচ্ছে, যদি কোনো জায়গায় কোনো ইনজেকশন নেওয়া হয়, কোনো বাচ্চা কোনো একটা খেলতে গিয়ে ব্যথা পেলো, ব্যথা পাওয়ার পর চামড়াটা ছিলে গেল, তারপর সেখানে ইনফেকশন হচ্ছে, অথবা কোনো অপারেশন হলো তার পরবর্তীতে সেখানে ইনফেকশন হচ্ছে। শরীরের অন্য কোনো জায়গায় ইনফেকশন হলে কি হাড়ে ইনফেকশন ছড়াতে পারে? হ্যাঁ, শরীরে অন্য কোনো জায়গায় ইনফেকশন, যেটা আমরা বলতে চাচ্ছি যে পরোক্ষভাবে ইনফেকশন হতে পারে। তো সেটা যেরকম হতে পারে, কারণ কোনো বাচ্চার যখন দেখা যাচ্ছে তার চামড়াতে কোনো স্কেবিস জাতীয় কোনো রোগ আছে, অথবা তার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন থাকে, শিশুদের শ্বাসকষ্ট এই ধরনের রোগ প্রায়ই হয়ে থাকে, সেই ধরনের রোগ থেকে হতে পারে, অথবা শিশুদের যে ডায়রিয়া, অন্যান্য রোগ থেকেও, অথবা শরীরে অন্য যে কোনো জায়গায় কোনো ইনফেকশন থাকলে সেই ইনফেকশনটা পরবর্তীতে হাড় এবং জয়েন্টেও আসতে পারে। হাড় এবং জয়েন্টে যদি ইনফেকশন হয়, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে, যেহেতু আমরা এটা নিয়ে আজকে কথা বলছি, এটা কি কখনো বিপজ্জনক হতে পারে এবং কি ধরনের বিপদ এখান থেকে আসতে পারে? হাড় এবং জয়েন্টে শিশুদের ক্ষেত্রে অবশ্যই বড়দের তুলনায় অনেক বেশি বিপজ্জনক। কারণ শিশুদের ক্ষেত্রে তার একটা গ্রোয়িং এজ থাকে, সেই বাচ্চাটা বড় হবে। যদি সেই হাড় এবং জয়েন্ট ইনফেকশনের কারণে তার গ্রোথ প্লেটটা আক্রান্ত হয়, তাহলে সেই বাচ্চা এই হাড়টা আর লম্বা হবে না। এই হাড়টা তার একটা যে আক্রান্ত অংশটা পরবর্তীতে তার ছোট থেকে যাবে।
এই ধরনের একটা প্রবলেম তার পরবর্তী জীবনেও তাকে ভোগ করতে হতে পারে। অপারেশনের পরে এই ইনফেকশন হওয়ার ঝুঁকি কীরকম থাকে? অপারেশনের ক্ষেত্রে যে কী ধরনের অপারেশন সেটার উপর নির্ভর করে। অবশ্যই যে কোনো ধরনের সার্জারি, যে সেক্ষেত্রে আমরা যে পর্যাপ্ত পরিমাণে প্রিকশনস নিয়েই অপারেশন করা হয়। তারপরেও শিশুদের ক্ষেত্রে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বড়দের তুলনায় একটু কম থাকে, তো সেই জন্য শিশুদের ইনফেকশন হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। জি, অনেক ধন্যবাদ। আমরা এখন এই যান্ত্রিকতার যুগে বিভিন্নভাবে মানুষ আঘাতপ্রাপ্ত হয়। অনেক সময় প্রত্যক্ষভাবে অপর মানুষ কর্তৃক আঘাতপ্রাপ্ত হয়, যান্ত্রিকতার এই যুগে রোড অ্যাক্সিডেন্টের মাধ্যমে আঘাতপ্রাপ্ত হয়, উপর থেকে পড়ে আঘাতপ্রাপ্ত হয়, বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হয়। এই আঘাতপ্রাপ্ত হওয়ার পর সেখান থেকে জয়েন্টে ইনফেকশন হতে পারে কিনা? আঘাতপ্রাপ্ত হওয়ার পরে ইনফেকশন সরাসরি যদি জয়েন্টে আঘাতপ্রাপ্ত হয় তাহলে সরাসরি জয়েন্ট ইনফেকশন হতে পারে। তাছাড়াও যে অন্য কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হলো সেখান থেকেও ইনফেকশনটা জয়েন্টে ছড়াতে পারে। জি, অনেক ধন্যবাদ। আমরা আজকে কথা বলছি, সুপ্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে কথা বলছি, বোনস এবং জয়েন্টের ইনফেকশন। এবং আমাদের সম্মানিত অতিথি কিন্তু বলেছেন যে এটাকে সঠিকভাবে পরিচর্যা না করলে বোনসে ইনফেকশন থেকে বোন ছোট হয়ে গিয়ে লাইফ টাইম একটি বাচ্চা থেকে যখন সে পরিণত হবে তার জন্য এটি ভোগান্তির কারণ হতে পারে। দর্শক, আমাদের আজকের এই আলোচনার এই বিষয়টি প্যানভিশন টিভিতে তার অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে আজকের এই আলোচনার প্রাসঙ্গিক কোনো প্রশ্ন যদি করতে চান তাহলে স্ক্রলে দেখানো ফোন নাম্বারটিতে ফোন করার মাধ্যমে সরাসরি প্রশ্ন করে আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে উত্তর জেনে নিতে পারেন, অথবা ফেসবুক এবং ইউটিউবে কমেন্ট করার মাধ্যমেও আপনারা আপনাদের যে কোনো প্রশ্ন, অনুভূতি কিংবা আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন। দর্শক, আমরা আবারও আমাদের আলোচনায় ফিরে আসছি। স্যার, আপনি আমাদেরকে আজকে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো দিচ্ছিলেন বোনস এবং জয়েন্ট ইনফেকশন, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে, তো এটা আসলে কি কি লক্ষণ বা উপসর্গ প্রকাশ পেলে, যেহেতু শিশুরা নিজেরা হয়তো বা অনেক সময় বুঝতে নাও পেতে পারে, তার পাশে যে থাকবেন অভিভাবক অথবা শিশু যখন একটু বড় হয় বুঝতে পারে, তো কি কি লক্ষণ প্রকাশ পেলে আসলে সন্দেহ করবে যে তার বোনসে বা জয়েন্টে ইনফেকশন হচ্ছে? তার বোনস এবং জয়েন্টের যে ইনফেকশনটা হয়, সাধারণত শিশুটা প্রথমেই আমাদের কাছে আসবে, তার একটা জ্বর থাকতে পারে। জ্বর থাকার সাথে সাথে কোনো শরীরের কোনো অংশ যদি ফুলে যায়, যে হাড়ের বিশেষ করে জয়েন্টের কাছাকাছি অংশগুলোতে সাধারণত বেশি ফুলে যায়, তো এই ফুলে যাওয়ায় একটা সমস্যা প্রবলেম তৈরি করবে। তার সাথে সাথে তার সেখানে ব্যথা হবে এবং শিশুটা হাঁটতে অনীহা দেখাবে, এবং ওই হাত কিংবা পা যেটা আক্রান্ত হয় সেটা সে ব্যবহার করতে চাইবে না। সাধারণত এই ধরনের লক্ষণগুলো নিয়েই আমাদের কাছে প্রাথমিকভাবে একটা শিশু এই হাড় এবং জয়েন্টে ইনফেকশন হয়েছে বলে আমরা সন্দেহ প্রকাশ করি। জ্বর তো আসলে অন্যান্য অনেক কারণে হতে পারে, এবং আমরা বলি যে জ্বর হচ্ছে কোনো একটা রোগের পূর্বাভাস বা রোগের একটা উপসর্গ। জ্বর হওয়ার পরে অভিভাবক কীভাবে বুঝবেন যে তার জয়েন্টে ইনফেকশন থেকে এটা হচ্ছে, জয়েন্ট বা হাড়ে ইনফেকশন থেকে? প্রথমে যেটা চিন্তা করতে হবে, তার জ্বরের সাথে কোনো হাড় কিংবা জয়েন্ট ফুলে যাচ্ছে কিনা, এবং সেই হাড় এবং জয়েন্টটায় কোনো ব্যথা হচ্ছে কিনা, স্পেসিফিক কোনো একটা জয়েন্টে ব্যথা হচ্ছে কিনা বা ফুলে যাচ্ছে কিনা, এই লক্ষণগুলো আমরা প্রাথমিক দেখি। অথবা অনেক সময় আমাদের কাছে আসে যে একটা বাচ্চা আগে হাঁটতো, এখন সে জ্বর হওয়ার পরে আর হাঁটতে পারতেছে না, এই ধরনের লক্ষণগুলো নিয়েও আসে। তখন আমরা সাসপেক্ট করি যে তার কোথাও একটা জয়েন্টে কোনো ইনফেকশন হচ্ছে। জি, ধন্যবাদ। আমরা একটু আগে বলেছি, আবারও একই প্রশ্নই করতে চাই যে নবজাতকদের ক্ষেত্রে, যারা নির্ভরশীল বাবা মায়ের উপরে, তাদের ক্ষেত্রে বোনস এবং জয়েন্টে ইনফেকশন হচ্ছে কিনা সেটা কিভাবে বুঝবে অভিভাবকরা? জি, নবজাতকের ক্ষেত্রে বোঝার একটু অন্যভাবে চিন্তা করতে হবে। যে কোনো নবজাতক যদি কোনো একটা যে নির্দিষ্ট পা কিংবা হাত যদি তার নড়াচড়া বন্ধ করে দেয়, কিংবা ওইখানে এই পা কিংবা হাতে কিংবা কোনো জয়েন্টে তাকে স্পর্শ করলে সে ব্যথা অনুভব করে, অথবা অস্বাভাবিক কান্নাকাটি করে, সেগুলো দেখেই আমরা সাধারণত একটা তার হাড় এবং জয়েন্টে ইনফেকশন হয়েছে বলে আমরা সন্দেহ পোষণ করি। তার পরবর্তীতে আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেটা আমরা যে সুনিশ্চিত হই। জি, আমরা এখন গুরুত্বপূর্ণ যে প্রশ্নের উত্তর আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে এই ধরনের লক্ষণ যদি কারো প্রকাশ পায় তাহলে তারা আসলে কি করবেন, কোথায় যাবেন, ঠিক ওই সময়টাতে কি করণীয়? হাড় এবং জয়েন্ট ইনফেকশনের ক্ষেত্রে প্রথমেই যেটা চিন্তা করতে হবে, তাকে এই জিনিসটাকে সিরিয়াসলি নেওয়া লাগবে। যে হাড় এবং জয়েন্টের ইনফেকশন বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই একটা তার পরবর্তী লাইফে একটা এফেক্ট করতে পারে। তো সেজন্য সাথে সাথে আমরা মনে করি যে একদম ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত, এবং সেখানে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে হবে তার
যে সাধারণ জ্বর থেকে সেই ইনফেকশনটা হাড় এবং জয়েন্টকে আক্রান্ত করেছে কিনা। জি, এটাকে আসলে মানে কখন তারা গুরুত্ব দিবেন যে খুব দ্রুত হাসপাতালে নিতে হবে, এরকম কোনো বিষয় দর্শকদের উদ্দেশ্যে বলবেন কিনা যে এখন এটা জরুরি অবস্থা, এখন হাসপাতালে এখনই নিতে হবে? হাড় এবং জয়েন্ট ইনফেকশন ক্ষেত্রে যদি আমরা শুরুতেই চিকিৎসা না করি তাহলে পরবর্তীতে তার যে প্রতিক্রিয়াগুলা খুব অনেক জটিলতা তৈরি করে। তো সেই ক্ষেত্রে হাড় এবং জয়েন্ট ইনফেকশনের ক্ষেত্রে শুরুতেই ডাক্তারের কাছে যাওয়া উচিত জি। এবং সেই ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা করে তার হাড় এবং জয়েন্ট ইনফেকশন আছে কিনা সেটা নিশ্চিত হতে হবে। যে আমরা এই এরপরের যে বিষয়টি সেটি আগেও আপনার কাছে শুনেছি, আবার একটু আমরা পরিষ্কার হতে চাই এই বিষয়টা নিয়ে যে যদি হাড় এবং জয়েন্টে ইনফেকশন হয়, আমি একটু আমাদের বাস্তবতাটাও যদি আপনি একটু খেয়াল করেন যে আমাদের দেশের মানুষের একটা বড় সংখ্যকের ক্ষেত্রে আর্থসামাজিক অবস্থাটা একটা বিষয়, সচেতনতারও কিছু ঘাটতি আছে। সর্বদিক দিয়ে যদি এই হাড় এবং জয়েন্টে ইনফেকশনের ক্ষেত্রে কোনো শিশুর ক্ষেত্রে চিকিৎসা যদি বিলম্বিত হয়, সময় মতো যদি তারা হসপিটালে না আসেন, এটা ঘন্টা বা দিন যদি দেরি হয়, তাহলে কি কি ধরনের স্থায়ী ক্ষতি হতে পারে? প্রথমত যদি আমরা হাড় এবং জয়েন্ট ইনফেকশনকে যে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে একুয়েট অস্টিওমাইলাইটিস আর একটা হলো ক্রনিক অস্টিওমাইলাইটিস। জি, যদি আমরা একুয়েট অবস্থায় যদি তাকে চিকিৎসা করতে পারি সঠিকভাবে, তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় তাকে যে পরবর্তী যে এর চিকিৎসা যে অপারেশন আছে সেটাকে আমরা অপারেশন ছাড়াই আমরা তাকে ভালো করার একটা সম্ভাবনা তৈরি হয়। জি, আর যদি সে দেরি করে আসে, যদি সেখানে যে কোনো পুজ ফরমেশন হয়ে যায়, তখন দেখা যাচ্ছে যে ওই পুজ বের করার জন্য সার্জারি করার প্রয়োজন হবে। তাহলে সেক্ষেত্রে যদি রোগী আমাদের কাছে যত দ্রুত আসবে তত আমরা তাকে অপারেশনটাকে পরিহার করতে পারবো। জি। এবং আপনি একটু আগে আমাদেরকে বলেছেনও যে সেটা যদি মানে অস্বাভাবিক দেরি করে ফেলে, সেটা থেকে তার স্থায়ী কিছু ক্ষতি হয়ে যেতে পারে। জি, অনেক ধন্যবাদ। স্যার, আমরা আপনার কাছে জানতে চাইব যে যখন রোগীরা আপনার কাছে আছে বা কোনো চিকিৎসকের কাছে যখন রোগীরা যাবে, তখন এটা যে হাড় এবং জয়েন্টের ইনফেকশন, সেটাকে নিশ্চিত করার জন্য কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকে? প্রথমে আমাদের কাছে আসলে আমরা একটা রক্ত পরীক্ষা করি। জি। তো রক্ত পরীক্ষা করে সেখানে রক্তের যে ইনফেকশনের যে মার্কারগুলো আছে সেগুলো আমরা দেখি, বিশেষ করে সিবিসি এবং সিআরপি, এই দুইটা টেস্ট আমরা করে থাকি। তার সাথে সাথে আমরা একটা এক্স রে করি। অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক রোগীরা আমাদের কাছে আসে একটা ব্যথা পেয়েছিল, কিন্তু এক্স রে করে তার স্বাভাবিক নর্মাল পাওয়া গিয়েছে। তখন সেই রোগীটা বাসায় চলে যায়, কোনো ওষুধ নেয় না, চিকিৎসা নেয় না। তো এই ধরনের রোগীগুলো পরবর্তীতে আবার একটা ইনফেকশন নিয়ে আসতে পারে। তো সেজন্য আমরা প্রথমে আসলেই আমরা একটা এক্স রে করাবো, সেখানে কোনো ভাঙ্গা আছে কিনা সেটা ভাঙ্গার চিকিৎসা করতে হবে, সাথে সাথে রক্ত পরীক্ষা করতে হবে। এবং পরবর্তীতে আমরা তাকে যে এই জয়েন্টটা ফুলে গেছে কিনা, তার গায়ে জ্বর আসতেছে কিনা এই ব্যথা পাওয়ার পরে, তো সেটা আমাদেরকে নিশ্চিত হওয়ার জন্য তাকে আমরা আবার 2 সপ্তাহ বা 1 সপ্তাহ পরে আমরা আবার পরীক্ষা করতে দেব। তখন আমরা নিশ্চিত হব যে এই ইনফেকশনটা তার হাড় এবং কিংবা জয়েন্টকে আক্রান্ত করেছে। জি। আপনি বলেছেন যে অনেক ক্ষেত্রে এই ইনফেকশনগুলোর থেকে পুঁজ হতে পারে, এবং আমরা এটাও দেখি যে অনেক সময় ডাক্তাররা পুঁজ পরীক্ষা করার জন্য রোগীদেরকে অ্যাডভাইস করে থাকেন। এই পুঁজ পরীক্ষা করে আসলে কি দেখা হয় এবং এটা কেন করা দরকার হয়? আচ্ছা, পুঁজ পরীক্ষাটা আমরা মূলত কয়েকটা কারণে করি। একটা হলো কোন জীবাণু দ্বারা আক্রান্ত হয়েছে সেই জীবাণুটাকে আমরা চিহ্নিত করতে চাই, জি, এবং সেই অনুযায়ী আমরা তাকে একটা অ্যান্টিবায়োটিক ওষুধ দিতে চাই। জি। সেই জন্য আমরা একটা করে থাকি। আর প্রাথমিক অবস্থায় তার পুঁজ হয়েছে কি না সেজন্য আমরা অনেক সময় তার সেই বোনস কিংবা জয়েন্টে আমরা যে একটা সিরিজ দিয়ে আমরা টেনে দেখি যেখানে কোনো পুঁজ ফরমেশন হয়েছে কিনা। জি। এবং সেই পুঁজটা পরীক্ষা করা হয়। এই পুঁজটা পরীক্ষা করা জি, হয়। এই পরীক্ষা কেন করা হয়? এই পরীক্ষাটা আমরা ওই যে জীবাণু কোনটা আছে সেই অনুযায়ী আমরা যাতে পরবর্তী চিকিৎসা দিতে পারি সেই জন্য। জি, অনেক ধন্যবাদ, আমরা বিষয়টি পরিষ্কার হতে পেরেছি। আমাদের একটি বিরতির সময় হচ্ছে, তার আগে আমাদের দর্শকেরা কিছু প্রশ্ন করেছেন কমেন্টে, আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমরা বিরতিতে যাব, তারপরে আমরা পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের দর্শক যারা আমাদেরকে এতক্ষণ ধরে দেখছেন না, লাইভে উপস্থিত রয়েছেন, আপনারা আমাদেরকে আপনারা কমেন্ট করছেন, আপনাদেরকেও ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। আমাদের কিছু দর্শক কিছু প্রশ্ন করেছেন এবং কিছু মতামত জানিয়েছেন। আমাদের একজন দর্শক ইসমাইল শেখ, তিনি বলছেন, যে দর্শক তিনি সালামের উত্তর দিয়েছেন এবং বলেছেন কেমন আছেন ভাইয়া? আমরা ভালো আছি দর্শক, আলহামদুলিল্লাহ। তিনি বলছেন, তিনি কমেন্ট করেছেন নড়াইল থেকে দেখছেন। যে দর্শক, আপনাকে ধন্যবাদ। আমাদের আরেকজন দর্শক বাড়ি রহমান, তিনি আমাদেরকে একটি প্রশ্ন করেছেন, আমরা সেই প্রশ্নের উত্তর দিতে চাই। তিনি বলছেন যে আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম দর্শক। তিনি বলছেন আপনাদের গুরুত্বপূর্ণ আয়োজনের জন্য ধন্যবাদ। দর্শক, আপনাকে ধন্যবাদ দেখার জন্যে। তিনি বলছেন, আমার প্রশ্ন হলো, অনেক সময় শিশুরা ব্যথা ঠিকমতো প্রকাশ করতে পারে না কিংবা সাধারণ জ্বর বা দুর্বলতা ভেবে অভিভাবকরা বিষয়টি গুরুত্ব দেন না।
এ ধরনের অবহেলা ভবিষ্যতে শিশুর হাড়ের বৃদ্ধি বা চলাফেরার উপর কতটা প্রভাব ফেলতে পারে? এছাড়া অভিভাবকদের জন্য আপনাদের গুরুত্বপূর্ণ পরামর্শ কি থাকবে? কিছু যদিও এ বিষয়ে আলোচনা হয়েছে, তারপর আমরা দর্শকের প্রশ্নের আলোকে এই উত্তরটি আবার নিতে চাই আপনার কাছে। জি, ধন্যবাদ দর্শক আপনাকে। আমি এখানে বলতে চাই, যদি কোনো ক্ষেত্রে বাচ্চার জ্বর ছিল, সাথে কোনো একটা হাড় কিংবা হাড়ের জয়েন্টের কোনো অংশ ফুলে যায়, তাহলে সেই অংশটাকে আমরা অ্যাড্রেস করব এবং সেখানে ইনফেকশন হয়েছে বলে ধারণা করব। আর অনেক সময় আমাদের কাছে কিছু মায়েরা আসে কিংবা বাচ্চারা আসে যে সে ব্যথা পাওয়ার পরে ফুলে গেছে, সেখানে একটা পুজ ফরমেশন হয়েছে। গ্রামের কিছু সাধারণ চিকিৎসায় সেই পুজটাকে বের করার জন্য যে ঘরোয়া পদ্ধতিতে কোনো সুই দিয়ে বা কোনো, অনেক সময় গ্রামের মধ্যে দেখা যায় যে খেজুরের কাঁটাও ব্যবহার করা হয় যে পুজটাকে বের করে দেওয়ার জন্য। আমি দর্শক মণ্ডলীকে অনুরোধ করব, এই ধরনের কাজটা আপনারা দয়া করে করবেন না। এটা বরং এই ধরনের এই কাজটা করার পরে পরবর্তীতে সেই ইনফেকশনটা আরও মারাত্মক আকার ধারণ করতে পারে। জি, দর্শক, আশা করি আমাদের সম্মানিত অতিথির এই উত্তরে আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আমাদের আরও দর্শকদের কিছু প্রশ্ন আছে, আমরা এগুলো বিরতির পরে নিব ইনশাল্লাহ। স্যার, আমাদের একটি বিরতির সময় হচ্ছে, আমরা বিরতির পরে আবারও আলোচনা ফিরে আসছি। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের একটি বিরতি সময় হলো। আমরা বিরতির পরে আবারও একই আলোচনার পরবর্তী অংশে ফিরে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন প্রিয় চ্যানেল প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি নিয়মিত সাপ্তাহিক আয়োজন শরীর ও মন অনুষ্ঠান। আমরা আজকে কথা বলছি শিশুদের হাড় ও জয়েন্টে ইনফেকশন এ বিষয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সাথে পুরো সময় জুড়ে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের একান্ত প্রিয় ভাজন, শ্রদ্ধাভাজন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ গোলাম ফরহাদ। স্যার, বিরতির পরে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনি যেমনটি আমাদেরকে আজকে শিশুদের হাড় এবং জয়েন্টে ইনফেকশন সংক্রান্ত অনেকগুলো তথ্য আপনি আমাদেরকে দিয়েছেন, পরামর্শ দিয়ে চলছেন। আমরা এই পর্যায়ে আপনার সঙ্গে কথা বলবো এই শিশুদের হাড় এবং জয়েন্টে ইনফেকশনের চিকিৎসা নিয়ে। যদি এরকম কোনো রোগ নিশ্চিত হয়েই থাকে, শিশুর হাড়ে কিংবা জয়েন্টে ইনফেকশন হয়েছে, সেক্ষেত্রে চিকিৎসা পদ্ধতিগুলো আসলে কী কী আছে? যদি আমরা চিকিৎসা পদ্ধতি থেকে প্রথমে চিন্তা করি যে যদি বাচ্চাটা আমাদের কাছে শুরুতেই যে হিসেবে উপস্থিত হয়, তাহলে আমরা একটা অ্যান্টিবায়োটিক শুরু করি। এবং যদি আমরা কনফার্ম হই সেখানে পুজ ফর্মেশন হতে পারে, তো সেক্ষেত্রে আমরা ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিকটা পছন্দ করি বা দিতে হয়। তো সেক্ষেত্রে প্রয়োজন হয় হাসপাতালে তাকে ভর্তি করার, ভর্তি করে ইনজেকশন দেওয়ার প্রয়োজন হয়। এবং সাথে সাথে আমরা যে আক্রান্ত অঙ্গটা, হাত কিংবা পা, সেখানে আমরা একটা প্লাস্টার দিয়ে অংশটাকে রেস্ট দিই। তার পরবর্তীতে তার সাথে আমরা কিছু ব্যথার ওষুধ দিই এবং সাথে সাথে আমরা যে অ্যান্টিবায়োটিকটা কন্টিনিউ করতে বলি। জি, এক্ষেত্রে আমরা আরও ডিটেলস আপনার কাছে জানবো। অনেক ক্ষেত্রে তো সার্জারিরও প্রয়োজন হয়, সেটা নিয়ে আমরা শুনবো। আমরা আগে যদি এটা চিকিৎসা করি যে সার্জারি তো আমরা আসলে সবাই ভয় পাই, সাধারণ মানুষ, রোগী যে কেউ ভয় পায়, আসলে সার্জারি অ্যাভয়েড করার জন্যই বলা হয়ে থাকে। তো যেটার ঔষধ দিয়ে যেটার চিকিৎসা সম্ভব, আপনি বলছেন যে অনেক ক্ষেত্রে হসপিটালে ভর্তি হওয়া দরকার হয়। আমার প্রশ্নটি হচ্ছে যে এই ধরনের রোগের চিকিৎসার ক্ষেত্রে কি সবসময় হসপিটালে ভর্তি হওয়া দরকার হয় কিনা, বা বাসায় থেকে কখনো চিকিৎসা সম্ভব কিনা? যদি প্রাথমিক অবস্থায় আমরা ধারণা করতে পারি, তাহলে আমরা তাকে মুখে ওষুধ দিয়ে থাকি। তো মুখে ওষুধ যদি কার্যকর না হয় কিংবা সেখানে আরও তার অবস্থা যদি দিন দিন খারাপ হতে থাকে এবং আমরা যদি সন্দেহ করি সেখানে পুজ ফর্মেশন হচ্ছে, তখন আমরা তাকে হসপিটালে ভর্তি করতে বলি। এবং সেটা যদি প্রথমেই যদি এরকম মনে হয় যে তাকে ইনজেকশন দিয়ে অ্যান্টিবায়োটিক দিতে হচ্ছে, সেক্ষেত্রে ভর্তি হওয়াটা জরুরি। জি, অনেক ধন্যবাদ আপনাকে। অ্যান্টিবায়োটিক নিয়ে তো অনেক কথা আসলে, হ্যাঁ, এবং আপনি একটি তথ্য আমাদেরকে দিয়েছেন যে পুজ পরীক্ষার মাধ্যমে সঠিক জীবাণুটা বের করে সে অনুযায়ী অ্যান্টিবায়োটিক সিলেক্ট করাটাই হচ্ছে আইডিয়াল। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু সব ক্ষেত্রে এটা সম্ভব হয়ও না। তো অনেকেই দেখা যায় যে রোগীরা সাধারণ জ্বর হলেই নিজেরাই অনেক সময় অ্যান্টিবায়োটিক কিনে খায়। এটা নিয়ে আমরা আপনার কাছ থেকে শুনবো। তো আমরা যেহেতু আজকে হাড়ে ইনফেকশন এবং জয়েন্ট ইনফেকশন নিয়ে কথা বলছি, এক্ষেত্রে যখন আপনারা অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে থাকেন, এটা আসলে কতদিন পর্যন্ত অ্যান্টিবায়োটিকটা চালানোর প্রয়োজন হতে পারে? প্রথমে আমি আসি যে কী ধরনের আমরা অ্যান্টিবায়োটিকগুলো দিয়ে থাকি। হাড় এবং জয়েন্টের ইনফেকশনের জন্য অ্যান্টিবায়োটিকগুলো একটা শ্রেণী আছে, সেই শ্রেণীটাকে আমরা পছন্দ করি। এবং অ্যান্টিবায়োটিক যে রিপোর্ট আসার জন্য আমরা অপেক্ষা করব না কখনোই। আমরা প্রথমে আসার পরেই আমাদের সাসপেক্টেড অর্গানিজমের
এগেনস্টে যে কোনটা যে কার্যকর যে অ্যান্টিবায়োটিক সেটা আমরা শুরু করে দেব। জি তারপর রিপোর্ট আসলে যদি দেখি যে এই অ্যান্টিবায়োটিকটা সেই জীবাণুর প্রতি সংবেদনশীল, তাহলে আমরা এটা কন্টিনিউ করব। অথবা আমরা সুইচ করে যেটা সংবেদনশীল অ্যান্টিবায়োটিক সেটাকে আমরা পছন্দ করব। জি আর আপনার কতদিন পর্যন্ত কন্টিনিউ করব সেটার ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে উত্তর হলো যে আমরা যদি এখানে নিশ্চিত হতে পারি যে এখানে এই হাড় কিংবা জয়েন্টে তার আক্রান্ত হয়েছে, তো সেই ক্ষেত্রে আমাদের একটা দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক চালাতে হয়। যদি প্রাথমিক অবস্থায় আসে আমাদেরকে কমপক্ষে 6 সপ্তাহ পর্যন্ত অ্যান্টিবায়োটিকটা কন্টিনিউ করতে হয়। জি আর যদি সে কোনো কমপ্লিকেশন নিয়ে আসে, দেখা গেল যে এই সময় সে এই ঠিকমতো ওষুধটা কন্টিনিউ করে নাই, কিংবা পরবর্তীতে তার হাড়ের একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, যেটাকে আমরা ক্রনিক অস্টিওমাইলাইটিস বলে থাকি, সেই ক্ষেত্রে 12 সপ্তাহ পর্যন্ত অ্যান্টিবায়োটিক কন্টিনিউ করা লাগতে পারে। জি এবং এক্ষেত্রে চিকিৎসার অপশন হিসেবে তো সার্জারির প্রয়োজন হতে পারে, সব ক্ষেত্রে নিশ্চয়ই সার্জারি দরকার হয় না। তো সার্জারি আসলে কখন এই রোগগুলোর ক্ষেত্রে কখন সার্জারি দরকার হয়? প্রথমত যদি সেখানে পুজ ফরমেশন হয়, জি তাহলে আমাদেরকে সার্জারি করে সেই পুজটা বের করতে হবে। জি দ্বিতীয়ত যে আমরা যে প্রাথমিক যে অ্যান্টিবায়োটিক শুরু করলাম এবং তার কারণে যদি তার রেসপন্স না আসে, জি যে রোগীর অবস্থা খারাপ হচ্ছে, তখন আমরা তাকে সার্জারি সাজেস্ট করব। এখানে আসলে কি ধরনের অপারেশন করা হয়? আচ্ছা, অপারেশনটা হলো যে আমরা যেখানে পুজ আছে সেই পুজটাকে বের করে দেব, এবং যেই ডেড টিস্যুগুলো আছে সেই টিস্যুগুলোকে আমরা বের করে নিয়ে আসবো, এবং পরবর্তীতে আমরা আবার অ্যান্টিবায়োটিকটা কন্টিনিউ করব। আচ্ছা, আপনি একটি কথা বলেছেন যে এই অস্টিওমাইলাইটিসকে একিউট অ্যান্ড ক্রনিক, তো যেটা দীর্ঘমেয়াদী বা ক্রনিক অস্টিওমাইলাইটিস, এক্ষেত্রে হাড়ের তো নিশ্চয়ই ক্ষতি সাধন হয়। তো সেই ক্ষতি সাধনের জন্য করণীয়, মানে সেই ক্ষতিটাকে পোষানোর জন্য কি করণীয়? প্রথমত যে আমরা একুইট অবস্থা যদি আসে, তাহলে তাকে আমরা হাড়টাকে বাঁচানোর জন্য মূলত একটা অপারেশন করে থাকি। জি যদি সেই হাড়টা ঠিকমতো আমরা সঠিক সময়ে সঠিক ওষুধ প্রয়োগ করলাম এবং সার্জারিটা সঠিক সময়ে করতে পারি, তাহলে এটা পরবর্তী যে ক্রনিক অস্টিওমাইলাইটিস যে কমপ্লিকেশন, সেটা থেকে আমরা প্রিভেন্ট করতে পারবো। জি আর দ্বিতীয়ত যদি সে আমাদের কাছে ক্রনিক অস্টিওমাইলাইটিস নিয়ে আসে, তখন সেখানে অলরেডি ডেড বোন ফর্মেশন হয়, জি যেটা এক্সরেতে আমরা তখন পাবো। প্রাথমিক অবস্থা আমরা এক্সরেতে নাও পেতে পারি। জি তো ক্রনিক অস্টিওমাইলাইটিস যদি ডেড বোন ফর্মেশন হয়ে যায়, তাহলে সেই মরা বা ডেড বোনটাকে আমাকে রিমুভ করতে হবে। জি ওই অংশটুকু কেটে ফেলতে হবে। ওই ডেড বোনটাকে রিমুভ করতে হবে। যে অংশটা মরে গেছে সেই অংশটা আমাকে কোনো সাপোর্ট দিবে না, জি তো আমাকে সেই বোনটাকে রিমুভ করার জন্য সার্জারি করতে হবে। এবং যতদিন পর্যন্ত এই যে ডেড বোনটা তার শরীরের ভিতর থাকবে, ততদিন পর্যন্ত সেই বাচ্চাটা কিছুদিন পর পর জ্বর আসবে, কয়েকদিন ভালো হয়ে যাবে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে একটা ডিসচার্জিং সাইনাস, একটা ক্ষত নিয়ে আসবে, যে ক্ষত দিয়ে অনবরত পুষ পড়তে থাকে, দীর্ঘদিন ধরে এটা কিছুদিন ভালো হয়। এমনও পাই আমরা মাঝে মধ্যে বছরের পর বছর ধরে এই ক্ষত নিয়ে এসে ভুগতেছে বাচ্চাটা। জি, তো আপনি যেটা বললেন যে বোনসের বা হাড়ের একটা অংশ যদি কেটে ফেলা হয়, তাহলে সেই অঙ্গের সেই হাড়টার সেই অঙ্গটা বা সেই পাটা বা হাড়টা, সেটা কি ছোট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে? না, আমরা আসলে পা ছোট করি না, আমরা যে অংশটা নষ্ট হয়ে গেছে সেই অংশটাকে রিমুভ করি। এবং দেখা যাচ্ছে একটা হাড়ের একটা নির্দিষ্ট পরিমাণ আমরা অংশটাকে রিমুভ করে তার ভিতরে পর্যন্ত আমরা কিউরেট করে নিয়ে আসি, যে যাতে কোনো মরা বোনস বা কোনো জীবাণু ভিতরে থাকতে না পারে। জি, আমরা বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি যে অপারেশনগুলোর কথা বললেন, এই অপারেশনগুলোতে কোনো ঝুঁকি রয়েছে কিনা? অপারেশন মানেই তো একটা ঝুঁকি। তো এই ধরনের অপারেশনগুলোতে সাধারণত কিছু রক্তক্ষরণের ঝুঁকি থাকে। তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই যে দক্ষ হাতে অপারেশন করতে হবে, এবং একটা দক্ষ জায়গায় যেখানে এই ধরনের ফেসিলিটিস অ্যাভেলেবেল, সেসব জায়গায় আসলে অপারেশন করতে হবে। জি, অনেক ধন্যবাদ। আমরা একটা কথা শুনি যে জয়েন্ট ওয়াশ করা, এই বিষয়টা কি আসলে? জয়েন্ট ওয়াশ করা এটাও একটা এক ধরনের সার্জারি। যেমন আমরা যদি অস্টিওমাইলাইটিসের ক্ষেত্রে যেটা হাড়ের মধ্যে হয়েছিল সেই মরা অংশটা আমরা নিয়ে আসি, ঠিক এটা যদি জয়েন্টের ক্ষেত্রে হয়, তো জয়েন্ট থেকে আমরা এই ধরনের যে ডেড টিস্যুগুলো রয়েছে সেগুলোকে আমরাকে নিয়ে আসতে হবে, এবং সেখানে অনেক সময় পুজ থাকে, সেই পুজগুলো বের করতে হবে। তো সেই পুজগুলো বের করে আমরা সেই জয়েন্টটাকে আমরা ওয়াশ করে দিই, যাতে করে সেখানে এবং এই আগের যে টিস্যু পুজগুলো আছে সেগুলো বের হয়ে যায় এবং পরবর্তীতে নতুন করে ফর্মেশন না হয়। জি, অনেক ধন্যবাদ। আমরা আসলে চিকিৎসাগুলো আপনার কাছ থেকে জানতে পারলাম। আমরা একটু আমাদের দেশের মানুষের স্বাভাবিক চিন্তাগুলোর সঙ্গে যদি একটু সুর মিলিয়ে বলি যে এই ধরনের চিকিৎসাগুলো করানোর ক্ষেত্রে অনেক সময় তো যে কেউ যে কোনো চিকিৎসা নিয়ে ভয় পায়, অর্থনৈতিক কারণে ভয় পায়,
ঝুঁকি, ব্যথা, কষ্ট এগুলো নিয়ে ভয় পায়। তো এই হাড়ের এবং জয়েন্টের ইনফেকশনের চিকিৎসার জন্য আমাদের প্রত্যন্ত অঞ্চল থেকে যেসব রোগীরা আমাদেরকে দেখছেন বা যারা ফলো করছেন, তারা এই চিকিৎসাটা আসলে কোথায় গিয়ে পাবে? এটা কি জেলা উপজেলায় সম্ভব কিনা, নাকি সবসময় মেডিকেল কলেজে যেতে হবে? আসলে জয়েন্ট এবং হাড়ের ইনফেকশনের জন্য চিকিৎসা করার জন্য শিশু অর্থোপেডিক বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। যে এটা একজন এমবিবিএস ডাক্তার, তাদেরকেও সিলেবাসের মধ্যে এটা পড়ানো হয়, এবং তারাও আমি মনে করি যথাযথভাবে যদি চিকিৎসা করে থাকে তাহলে আমরা পরবর্তীতে সেই কমপ্লিকেশনগুলো হওয়ার কথা না। তো সেই ক্ষেত্রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের কাছে আসতে পারে, এবং যদি কোনো জটিলতা তৈরি হয় তখন সেই রোগীটার আমাদের মেডিকেল কলেজ হাসপাতাল তখন তারা রেফার করে দিবেন, বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে তারা রেফার করে দিতে পারেন। এই প্রেক্ষাপটে আমরা আপনার কাছ থেকে এরপরে জানতে চাই যে যদি কোনো বাচ্চার হাড়ে বা জয়েন্টে ইনফেকশন হয়ে থাকে এবং সেটা যদি যথাযথভাবে সঠিক সময়ে চিকিৎসা না করা হয়, সেখান থেকে কি কি জটিলতা হতে পারে? প্রথমত বাচ্চাদের ক্ষেত্রে যে কথাটা একটু আগে উল্লেখ করেছি, যে তার একটা এই ক্ষত নিয়ে সে অনেক দিন থাকতে পারে, যে সে যা থেকে অনবরত পুঁজ পড়তে থাকে, রস পড়তে থাকে। তো এটা একটা সমস্যা তার জন্য, এবং এটা বছরের পর বছর যতদিন পর্যন্ত সেই যে ডেড টিস্যুগুলো রিমুভ করা না হয়, সার্জারিটা না করা হচ্ছে, ততদিন পর্যন্ত এটা চলতেই থাকবে। একটা প্রবলেম। সেকেন্ড আরেকটা ইস্যু হলো যে এইটা সেই ওই ইনফেকশনটা যদি তার গ্রোথ প্লেটকে ইনভলভ করে, তাহলে সেই গ্রোথ প্লেটটাও যদি আক্রান্ত হয় তাহলে সেই হাড়টা আর লম্বা হবে না। তো এটা একটা সমস্যা। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে অস্টিওমাইলাইটিস হাড় থেকে ইনফেকশনটা আবার জয়েন্টে চলে যেতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে এমন হয় দেখা যায় যে হাড়ের ইনফেকশন থেকে তার লাংসে ইনফেকশন, ফুসফুসে আক্রান্ত হতে পারে, তার ব্রেইন আক্রান্ত হতে পারে। তার হাড়ের যদি বডির মধ্যে কোথাও যদি কোনো একটা ইনফেকশন থেকে থাকে, সেটা অন্য কোনো অঙ্গে আবার এটা ছড়ানোর সম্ভাবনা রয়েছে। জি, যদি সেটা জয়েন্টকে আক্রান্ত করে থাকে, তাহলে কি এমন হতে পারে কখনো যে জয়েন্ট তার মুভমেন্ট রেস্ট্রিকশন হয়ে গিয়ে শক্ত হয়ে যেতে পারে? হ্যাঁ, এটা আমরা খুব একটা কমপ্লিকেশন হিসেবে আমরা পেয়ে থাকি, যে তার জয়েন্টে এক সময় একটা ইনফেকশন হয়েছিল, তার পরবর্তী পর্যায়ে সেই জয়েন্টটা আর সঠিকভাবে মুভ করতেছে না, মানে সঠিক সময়ে চিকিৎসা নেয়নি, পরে এটা শক্ত হয়ে গেছে। এটা হতে পারে। এই হাড় কি বাঁকা হয়ে যাওয়ারও চান্স থাকে? হাড় সাধারণত বাঁকা হতে পারে যদি জয়েন্টটা, যে আমরা গ্রোথ প্লেটের কথা আলোচনা করতেছিলাম, যে গ্রোথ প্লেটের যদি একাংশ যদি আক্রান্ত হয়, তাহলে দেখা যাবে যে অন্য অংশটা ঠিকমতো বৃদ্ধি হচ্ছে, এক পাশ দিয়ে বৃদ্ধি হচ্ছে না, তখন সেই হাড়টা বাঁকা হয়ে আমাদের কাছে আসতে পারে। জি, একটা হচ্ছে যে যদি কারো এরকম বোনস এবং জয়েন্টে ইনফেকশন হয়ে থাকে, তাহলে সেগুলোর চিকিৎসার মাধ্যমে, অথবা কারো যদি জটিলতাও হয়ে থাকে, সেগুলো চিকিৎসা করে পুরোপুরি ভালো করানো সম্ভব কিনা? সেটা নির্ভর করবে যে কোন পর্যায়ে সে আমাদের কাছে এসেছে। সাধারণত যদি কোনো ইনফেকশনের কারণে যদি হাড় ছোট হয়ে যায় গ্রোথ প্লেটের কারণে, তখন এখন মডার্ন ট্রিটমেন্ট হিসেবে আমরা কিন্তু বোন লেন্থেনিং সার্জারিও করে থাকি। কিন্তু সমস্যা হয়ে যায় যদি জয়েন্টকে আক্রান্ত করে, সেক্ষেত্রে আরও জটিলতা তৈরি হয়, সেটা অনেক সময় স্বাভাবিক জয়েন্টে ফিরে নাও আসতে পারে। জি, তার মানে বেশ কিছু জটিলতা রয়েছে। কারো যদি একবার ইনফেকশন হয়, সেটা প্রাথমিক অবস্থায় চিকিৎসা নিয়ে ভালো হয়েছে, এখানে কি পুনরায় আবার ইনফেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? হ্যাঁ, ইনফেকশন একবার হলে তো পরবর্তীতে তার ইনফেকশন আবার হতে পারে। সেই জন্য এই ধরনের রোগীদেরকে আমরা পরবর্তীতে অন্তত 2 বছর যাবত তাদেরকে ফলো আপে আসতে বলি, ইনফেকশন ভালো হওয়ার পরেও। জি, অনেক ধন্যবাদ। আমরা আসলে আমাদের আলোচনার দেখতে দেখতে প্রায় শেষের দিকে চলে এসেছি। আমাদের গুরুত্বপূর্ণ আরও বেশ কিছু তথ্য আপনার কাছ থেকে আমরা পেতে চাই, আরও পরামর্শ পেতে চাই। আমরা জানি যে কোনো রোগের ক্ষেত্রেই প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো এই সূত্রের আলোকেই যদি আমরা আপনাকে বলি যে এই বোনস এবং জয়েন্ট, হাড় এবং গিরার ইনফেকশন প্রতিরোধের জন্য কি করণীয়? প্রথম কথা হলো, প্রতিরোধের ক্ষেত্রে যে আমরা যেটা করে থাকবো, যে কোনো বাচ্চা যদি ব্যথা পায় কিংবা তার কোনো জায়গায় জ্বর হয়, সেই সাথে সাথে যদি কোনো জয়েন্ট কিংবা হাড় যদি ফুলে যায়, তাহলে সেটাকে আমাদেরকে সিরিয়াসলি নিতে হবে, এবং সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তার জ্বর ছিল, তারপরে ফুলে গেছে, অথবা কোনো বাচ্চা অনেক সময় দেখা যাচ্ছে যে তার একটা হাত ব্যবহার করতেছে না, অথবা সে আগে হাঁটতো, এখন সে হাঁটা বন্ধ করে দিয়েছে। তো সেই ক্ষেত্রে এই জিনিসটাকে যদি আমরা প্রাথমিকভাবে ধরতে পারি এবং ডাক্তারের শরণাপন্ন হই এবং সঠিকভাবে চিকিৎসা করতে পারি, তাহলে এটা প্রিভেন্ট করা সম্ভব। জি, অনেক ধন্যবাদ। এক্ষেত্রে কি পুষ্টিকর খাবার বা বিশেষ কোনো পুষ্টির কোনো? জি, আপনি খুব ভালো একটা বিষয় নিয়ে এসেছেন। তো একটা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু তার পুষ্টি কীরকম আছে সেটার উপর ডিপেন্ড করতেছে। তো
আমাদের দেশে পুষ্টিকর খাবার অবশ্যই থাকবে যেই বাচ্চারা সাধারণত অপুষ্টিতে ভোগে অথবা তার অন্য কোনো রোগ থেকে থাকে, যার কারণে তাদের কিন্তু ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকে। জি তো সেক্ষেত্রে অবশ্যই শিশুদেরকে পুষ্টিকর খাবার দিতে হবে, তাদেরকে রোগ প্রতিরোধ করার জন্য বিভিন্ন টিকার ব্যবস্থা, সেই টিকাগুলো নিতে হবে, যাতে করে তার হাড় এবং জয়েন্ট ইনফেকশন প্রিভেন্ট করা সম্ভব। আমরা আরেকটি তথ্য আপনার কাছ থেকে পেলাম যে তাহলে এই ইনফেকশন প্রিভেনশনের ক্ষেত্রে টিকারও বিশেষ ভূমিকা রয়েছে। কি ধরনের টিকার কথা আসলে আপনি বলছেন? টিকার ক্ষেত্রে বিশেষ করে যে বিসিজি ভ্যাকসিনের মাধ্যমে আমরা যে শিশুদের কিন্তু যে টিবি হয়, তো সেই বোনস এবং জয়েন্টে কিন্তু টিবি অনেকটা কমন বাচ্চাদের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে বিসিজি ভ্যাকসিনটা অনেক সেটা দেয়া থাকলে সেই টিবির সম্ভাবনাটা অনেকাংশে কমে যায়, সিভিয়ারিটি কমে যাবে। জি আমরা বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ। আমাদের অনেকের ভিতরেই একটা ধারণা আছে যে ব্যথা বা দীর্ঘদিন ধরে কারো ব্যথা মানেই বাতের ব্যথা বা বাত ব্যথা, এরকম একটা ধারণা অনেকের ভিতরে আছে। এই কথাটা পুরোপুরি সঠিক কিনা? বাত ব্যথা আসলে শিশুদের ক্ষেত্রে এটা অন্যভাবে চিন্তা করতে হবে, যে শিশুদের ক্ষেত্রেও কিছু ডিজিজ আছে যার কারণে ইনফেকশন হলেই যে ব্যথা হবে এরকমটা না, ইনফেকশন ছাড়াও অনেক সময় তার ব্যথা হতে পারে। তো সেই ক্ষেত্রে তার যে অন্যান্য যে কারণগুলো রয়েছে সেই কারণগুলোকে তাকে আগে আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে বাদ দিতে হবে। আর শিশুদের ক্ষেত্রে আরেকটা অনেক সময় দেখা যায় যে গ্রোয়িং পেইন থাকে, যে বাচ্চারা বড় হচ্ছে তার সাথে সাথে কিছু ব্যথা হচ্ছে। তো এই ব্যথাটা আর ইনফেকশনের ব্যথা দুইটাকে ডিফারেন্সিয়েট করার জন্য কিন্তু ডাক্তারের কাছে আসতে হবে। জি, অনেক ধন্যবাদ। আমাদের মানুষের এখন পর্যন্ত গ্রামের, এটা হয়তো বা আরও গত 2 দশক আগে আরও বেশি ছিল, এখনও গ্রামের এই পর্বটা আছে যে কেউ কোনোভাবে শরীরে কোথাও ব্যথা অনুভব করলে তেল মালিশ করার একটা প্রবণতা আছে, কিংবা গ্রামের যারা তেল দেন, ইভেন কবিরাজ যারা আছেন তাদের কাছে তাদের শরণাপন্ন হন এবং তারা বিভিন্নভাবে মালিশ করা, তেল দেয়া, এই ধরনের বিভিন্ন প্র্যাকটিস করে থাকেন। এগুলো সম্পর্কে আপনার মতামত কি? আসলে যদি মালিশ করে এবং ক্ষেত্রে যদি গ্রোয়িং পেইন হয়, অনেক সময় মালিশ করলে সেই রোগীগুলো একটু আরাম বোধ করে, কিন্তু যদি ইনফেকশনের কারণে যদি কোনো ব্যথা হয় বা ফুলে যায়, সেক্ষেত্রে মালিশ করলে সেটা ইনফেকশনটা ছড়ায় যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। জি, কবিরাজি চিকিৎসা যেটা এখনও আমরা আসলে গ্রামের অনেক মানুষ ইভেন হাত পা ভেঙে যাওয়ার পরেও আমরা দেখি যে ভেঙে গিয়েছে, সেটারও জন্য কবিরাজের কাছে যাচ্ছেন এবং বিভিন্ন ধরনের গাছগাছালি লাগিয়ে দিয়ে অনেক সময় আমরা দেখি যে এটা একটা আর কি মানে কী বলবো, গ্লোবাল প্রশ্ন করছি আপনাকে, যে অনেক সময় দেখা যায় যে চামড়া সহ এটা একদম বিশ্রী অবস্থায় আবার পরে হসপিটালে আসেন। এক্ষেত্রে আমাদের দর্শকদের জন্য আপনি কি বলবেন? আসলে এখন আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা যে উন্নতি হয়েছে, এখনকার যুগে যে আমাদের প্রত্যেকটা উপজেলা হেলথ কমপ্লেক্সেই যে আমাদের ডাক্তাররা রয়েছে, হয়তো শিশু অর্থোপেডিক্স বিশেষজ্ঞ নাই, কিন্তু আমি মনে করি একটা হাড় এবং জয়েন্টের ইনফেকশন হোক, কোনো আঘাতপ্রাপ্ত হলে তার চিকিৎসা দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ ডাক্তার উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোতে রয়েছে। কমপক্ষে জেলা সদরে তো আছে, জেলা সদরে তো অবশ্যই আছে। হ্যাঁ, যেই রোগীটাকে কোনো বিশেষজ্ঞ দেখানো দরকার, সেই রোগীটা ওনারা রেফার করলে পরবর্তীতে তার চিকিৎসাটা সে নিতে পারবে। জি, অনেক ধন্যবাদ। আমরা শেষের দিকেই প্রায় চলে এসেছি। আমরা অ্যান্টিবায়োটিক নিয়ে একটি প্রশ্ন আমাদের আসলে জানা এখনও বাকি আছে, সেটি হচ্ছে যে আপনি বলছেন যে অ্যান্টিবায়োটিকগুলো ক্ষেত্র বিশেষে কারো 6 সপ্তাহ ইভেন 12 সপ্তাহ পর্যন্ত প্রয়োজন হতে পারে, কিন্তু আমাদের মানুষের একটি প্রবণতা হলো যে অনেক সময় দেখা গেল যে কয়েকদিন ওষুধ খাওয়ার পরে রোগী কিছুটা বেটার অনুভব করছেন, হঠাৎ করে ওষুধ বন্ধ করে দেন চিকিৎসককে না বলে, ইভেন অ্যান্টিবায়োটিকেরও কোর্স কমপ্লিট করেন না। হঠাৎ করে এরকম ওষুধ বন্ধ করে দিলে কি হতে পারে, বিশেষ করে অ্যান্টিবায়োটিক? যদি শিশুদের এই হাড় এবং জয়েন্ট ইনফেকশনের ক্ষেত্রে যদি সে বন্ধ করে দেওয়া হয়, সাধারণত দেখা যায় অ্যান্টিবায়োটিক শুরু করার কিছুদিনের মধ্যেই তার ওই অংশটা উন্নত হওয়াটা, ব্যথাটা কমে যায়, ফুলা কমে যায় এবং শিশুটা আগে হাঁটতো না, এখন সে হাঁটা শুরু করে দিচ্ছে, এটা দেখা যায়। কিন্তু সে যদি কোর্সটা কমপ্লিট না করে, তাহলে দেখা যাচ্ছে যে এই যে ভালো হয়ে গেল, তার জ্বর কমে গেল, কিছুদিন পরে আবার সেই ইনফেকশনটা আবার ফ্লায়ার আপ হবে। তো সেক্ষেত্রে আমি সবার দর্শক মণ্ডলীকে বলতে চাই যেন ইনফেকশনের যে অ্যান্টিবায়োটিকটা দেওয়া হয়েছে সেটার জন্য কোর্সটা কমপ্লিট করা হয়। জি, অনেক ধন্যবাদ। আমরা একদম বাস্তবভিত্তিক দু একটি প্রশ্ন জেনে শেষ করব, সাথে আমাদের দর্শকেরও দু একজনের প্রশ্ন আছে আবারও। আমরা আরেকজন দর্শকের একটি প্রশ্ন নিয়ে নিই, তারপর আমরা আমাদের শেষ কথাগুলো শুনে আমরা অনুষ্ঠানের সমাপ্তি করব ইনশাল্লাহ। যদিও এগুলো বিষয়ে আমরা আলোচনা করেছি, তারপরেও আমাদের দর্শক আমাদেরকে প্রশ্ন করেছেন আবারও, বারি রহমান, তিনি বলেছেন যে অনেক শিশু খেলাধুলার সময় পড়ে গিয়ে ব্যথা পায়, সাধারণ আঘাতের ব্যথা আর হাড় বা জয়েন্টের ইনফেকশনের লক্ষণের মধ্যে পার্থক্য কিভাবে বোঝা যায়? আসলে যদি স্বাভাবিকভাবে সে ব্যথা পায়, ব্যথা পাওয়ার পরে
তখন কিন্তু তার ইনফেকশন শুরু হয় নাই। জি ইনফেকশনটা শুরু হবে পরবর্তী পর্যায়ে। জি সে ব্যথা পাওয়ার পরে সে যদি ডাক্তারের কাছে আসে, তখন আমরা যদি সাসপেক্ট করি যে এখানে যে চামড়া ক্ষত হয়ে গেছে, তখন তার একটা জয়েন্ট ইনফেকশন বা হাড়ের ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আমরা একটা অ্যান্টিবায়োটিক চয়েস করি। জি আর কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার এই শুধু ওই ব্যথার কারণেই আসছে, তো সেক্ষেত্রে ওই ডাক্তার সাহেব ওই সিচুয়েশন বুঝে ডিসিশন নেবেন যে সে করে অ্যান্টিবায়োটিক কন্টিনিউ করবে কিনা। তবে একটা বিষয়ে সাবধান থাকতে হবে যে হাড় এবং জয়েন্ট ইনফেকশন ব্যথা পাওয়ার পরে তার এই জয়েন্টে অতিরিক্ত পরিমাণ ফুলে যাওয়া, সেখানে একটা চামড়া লাল হয়ে যাওয়া এবং অতিরিক্ত ক্ষত তৈরি হওয়া, মনে হচ্ছে যে এখানে পুঁজ হয়েছে, এবং অস্বাভাবিক কান্নাকাটি করা। জি তো এগুলা কিন্তু শিশুদের ক্ষেত্রে তার হাড় এবং জয়েন্টের ইনফেকশনের পূর্ব লক্ষণ। জি অনেক ধন্যবাদ। আমরা আরেকটি বিষয় জানতে চাই যে আপনি একটি কথা আমাদেরকে বলার চেষ্টা করছিলেন যে শিশুরা তো অনেক সময় নিজের প্রবলেমটা ঠিক মতো নিজের জায়গা মতো বলতে পারে না, অনেক ক্ষেত্রে পরিপূর্ণ বয়স না হওয়া পর্যন্ত। তো হঠাৎ করে বাচ্চা হাঁটতে হাঁটতে, আপনি বলছিলেন যে হাঁটতে হাঁটতে হঠাৎ করে বাচ্চা ঠিকমতো হাঁটছে না, ঠিকমতো সে একটা পা ব্যবহার করছে না, ইভেন হাতের ক্ষেত্রেও একটা ব্যবহার ঠিকমতো স্বাভাবিকভাবে নড়াচড়া করছে না, এরকম যদি কোনো অভিভাবক খেয়াল করেন তাহলে কি করণীয়? প্রথমত তাকে দেখতে হবে যে এটার সাথে কোনো ব্যথা পেয়েছিল কিনা জানতে হবে, অথবা তার গায়ে জ্বর আসে কিনা। জি যদি তার গায়ে জ্বর আসে এবং হাড়ের কোনো অংশ ফুলে যায় এবং সে ওই হাড়টা ব্যবহার করতেছে না, কিংবা আগে হাঁটতো সেখানে হাঁটা বন্ধ করে দিয়েছে, জি তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। জি অনেক ধন্যবাদ। আপনি বলছিলেন যে এই চিকিৎসার অংশ হিসেবে সেই আঘাতপ্রাপ্ত বা ইনফেকশন যে জায়গাটাতে হয়, আপনি একটা প্লাস্টারের কথা আপনি বলেছেন যে কখনো প্লাস্টার দেওয়া দরকার হতে পারে। এই প্লাস্টারটা আসলে কতদিন রাখা দরকার হয়? আসলে প্লাস্টারটা আমরা দুইটা কারণে দিই। জি একটা হলো তার আক্রান্ত অংশটাকে আমরা একটা রেস্ট দিতে চাই, জি তো এই কারণে একটা দেই। আর কখনো কখনো আমরা অপারেশন পরবর্তীতে যে একটা হাড়ের একটা অংশ যদি আমরা তাকে রিমুভ করে ফেলি, জি তো তখন দেখা যায় ওই হাড়টাকে সাপোর্ট দেওয়ার জন্য পরবর্তীতে এখান থেকে হাড় তৈরি হওয়ার পূর্ব পর্যন্ত আমরা তাকে প্লাস্টারের মাধ্যমে চিকিৎসা করে থাকি। কতদিন এটা লাগতে পারে? এটা ডিপেন্ড করবে তার ওখানে কতটুকু তার হাড়টা তৈরি হয়েছে। যখন আমরা মনে করি এই হাড়টা দিয়ে সে হাঁটতে পারবে কিংবা এই হাতটা সে ব্যবহার করতে পারবে এবং সেটা পর্যাপ্ত স্ট্রেংথ, তখন আমরা তাকে। আপনারা তো নিয়মিত এই ধরনের রোগী দেখছেন, চিকিৎসা দিচ্ছেন, মানে তারপর আমরা একটু জানতে চাচ্ছি আমাদের অভিভাবকদের জন্য, কারণ একটা প্লাস্টার রাখা তো বাচ্চার জন্য বা পরিবারের জন্য অনেক সময় একটু কষ্টের কারণ হয়, মানে একটু জাস্ট জানতে চাচ্ছি যে অ্যাভারেজ কীরকম সময় এটা রাখতে হয়? যদি আমরা একটা যদি এই প্রশ্নটা অন্যভাবে আমি বলি যে একটা ইনফেকশন কতদিনে ভালো হয়, জি তো সেক্ষেত্রে সাধারণত দেখা যাচ্ছে যে 3 মাসের মধ্যে অধিকাংশ ইনফেকশনই ভালো হয়ে যায়। জি আর ম্যাক্সিমাম এত সময় লাগতে পারে। সেক্ষেত্রে প্লাস্টার রাখা প্রয়োজন হয় কখনো কখনো, যে আমরা 4 সপ্তাহ, 4 থেকে 6 সপ্তাহ, কখনো কোনো 8 সপ্তাহ পর্যন্ত এক্সটেন্ড করা। ধন্যবাদ, আমরা ধারণা পেয়েছি। আসলে অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের শিশুদের বোনস, হাড় এবং জয়েন্টে ইনফেকশন সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ আলোচনা এবং পরামর্শ আপনি আমাদেরকে দিলেন, দর্শকদের জন্য নিঃসন্দেহে এটি অনেক কল্যাণ বয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ, বিশেষ করে আমাদের শিশুদের সুস্থতার জন্য। সর্বশেষ মিনিটে আমাদের দর্শকদের প্রতি, আপনি যেহেতু শিশুদের অর্থোপেডিক বিভিন্ন সমস্যা নিয়ে আপনি চিকিৎসা দিয়ে চলছেন, সেক্ষেত্রে আমাদের দর্শকদের প্রতি যদি আপনার বিশেষ কোনো পরামর্শ থাকে, আপনি শেষ মিনিটে এই পরামর্শ দেওয়ার মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান আমরা শেষ করব ইনশাআল্লাহ। আমি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমার দর্শক মণ্ডলীকে বলতে চাই যে শিশুদের হাড় এবং জয়েন্টে যদি কোনো ইনফেকশন হয়ে মনে করা হয় এবং কোনো অংশ যদি ফুলে যায়, সাথে তার গায়ে জ্বর থাকে, তাহলে এটাকে খুব সচেতনভাবে এটাকে সিরিয়াসলি নিতে হবে। এবং কখনোই একটা কাজ করা যাবে না যে কখনো কোথাও যদি কোনো পুঁজ হয় তাহলে সেটাকে কোনো সুই ব্যবহার করে ঘরোয়া পদ্ধতিতে সেটাকে পুঁজটা ড্রেন করে দিলে জ্বর ভালো হয়ে যাবে, এই চিন্তাটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আর আরেকটা পরামর্শ থাকবে দর্শক মণ্ডলীর প্রতি, যেন যেই অ্যান্টিবায়োটিকটা আমাদের ডাক্তার সাহেবরা আপনাকে দেওয়া হয়, সেই অ্যান্টিবায়োটিকের জন্য যথাযথভাবে তার কোর্সটা কমপ্লিট করা হয়। জি অনেক ধন্যবাদ আপনাকে আপনার ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি ধন্যবাদ আপনাকে, আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শক মণ্ডলীকে। জি দর্শক, আপনাদেরকেও প্রাণ ভরা ভালোবাসা এবং আন্তরিক ধন্যবাদ, অনেক মনোযোগ সহকারে অনুষ্ঠানটি দেখলেন। আশা করি আজকের এই আলোচনাগুলো আপনাদের, বিশেষ করে আমাদের শিশুদের হাড় এবং জয়েন্টের ইনফেকশন প্রতিরোধ করবার জন্য, এবং আল্লাহ না করুক কারো যদি হয়েও যায় সেটা সুচিকিৎসা পাওয়ার সঠিক একটি পথরেখা নিশ্চয়ই আপনারা আমাদের আজকের আলোচনা থেকে পেয়েছেন। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী পর্বে আমরা ভিন্ন কোনো একটি বিষয় নিয়ে আবারও আলোচনায় যুক্ত হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।